অলংকার 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 ইউটিউবে অলংকারের উপর প্রচুর প্রচুর ক্লাস রয়েছে। তাই আমি প্রথম থেকে চিন্তিত ছিলাম যে আমার চ্যানেলে আমি যদি অলংকারের উপর ক্লাস নিয়ে আসি তাহলে সেই ক্লাস তোমরা দেখবে কেন। আমার চ্যানেলের এই ক্লাসে এমন কি ব্যতিক্রম ধর্মী আলোচনা আমি করব যা তোমাদেরকে সমৃদ্ধ করতে পারে। তো হ্যালো এক্সপিরিয়েন্স, তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল। আমি দুর্লভ আছি তোমাদের সাথে। তো আমি প্রথমেই বলে রাখি যে আমার আজকের এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণভাবে নেট সেট পরীক্ষার্থীদেরকে লক্ষ্য রেখে করা হচ্ছে। যে সমস্ত পরীক্ষার্থীরা নেট সেট দেবে তাদেরকে অনেক গভীরে গিয়ে অলংকারটা বুঝতে হয়, জানতে হয়। তাই তাদেরকে লক্ষ্য রেখেই এই ক্লাসটিও হতে চলেছে অনেকটা গভীর। কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা গ্র্যাজুয়েশনে পড়ছো এবং অলংকার প্রথম তোমরা চর্চা করছো তারাও এই ক্লাসটি করতে পারো, কিন্তু তোমাদের একটু জটিল লাগতে পারে। এই ক্লাসটা হতে চলেছে অনেক বেশি বিস্তারিত, অনেক বেশি গভীর এবং অনেক বেশি ব্যতিক্রমধর্মী। আমি অলংকারের আলোচনাটা, অলংকারের ক্লাসটিকে কয়েকটি পর্বে বিভক্ত করেছি এবং কয়েকটি ভিডিওর মাধ্যমে পার্ট পার্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি এই ভিডিওতে প্রথম পর্বে শব্দালঙ্কার নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো অলংকার দু রকমের, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। শব্দালঙ্কারকে নিয়ে প্রথমে আমরা এই ভিডিওতে প্রথম পর্বে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা শব্দালঙ্কারের বৈশিষ্ট্যগুলি জেনে নেই। শব্দালঙ্কারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শব্দালঙ্কার কাব্যের বাইরের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। শব্দালঙ্কারের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শব্দালঙ্কারের একমাত্র উপাদান হচ্ছে ধ্বনি। শব্দালঙ্কারের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্যবহৃত ধ্বনি 4 রকমের: বর্ণধ্বনি, শব্দধ্বনি, পদধ্বনি এবং বাক্যধ্বনি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শব্দালঙ্কার কাব্যের অন্তর সৌন্দর্যকে প্রকাশ নাও করতে পারে। ভালো করে মনে রাখবে, শব্দালঙ্কার কাব্যের অন্তর সৌন্দর্যকে প্রকাশ নাও করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই তার আবেদন কিন্তু আমাদের কানের কাছে, তবে মাঝে মাঝে তা মনকেও ছুঁয়ে যায়। যেমন তোমাদেরকে আমি একটা কবিতার লাইন বলি: চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এই যে লাইনটা আমি বললাম, এই লাইনটা কিন্তু আমাদের কানের বা শ্রবণের যে স্তর সেটাকে অতিক্রম করে আমাদের মনকে কিন্তু ছুঁয়ে গেছে, অর্থাৎ মনকে ছুঁয়ে যেতে পারে এই শব্দালঙ্কারের যে ঝংকারটা সেটাও। 5 নম্বর বৈশিষ্ট্যটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা তোমরা এখন ভালোভাবে মন দিয়ে শোনো। শব্দালঙ্কারের ক্ষেত্রে আমরা যদি শব্দকে বদলে দেই তাহলে কিন্তু তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু আর থাকবে না। তখন তাকে শব্দালঙ্কার বলাও যাবে না। একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা মনে রাখো। সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার। আবার বলছি, সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার। এই লাইনে সোনা শব্দটা দুবার ব্যবহৃত হয়েছে, হওয়ার ফলে এখানে কিন্তু একটা অলংকারের সৃষ্টি করেছে এবং এই অলংকারটা কিন্তু শব্দালঙ্কার। ঠিক আছে, এখানে যে সৌন্দর্য সৃষ্টি হয়েছে, আমাদের কানে সুন্দর একটা ধ্বনি মাধুর্য সৃষ্টি হচ্ছে এই সোনা শব্দটা, সেটার জন্য এটা কিন্তু শব্দালঙ্কার এবং সোনা শব্দটা দুবার ব্যবহৃত হওয়ার ফলেই কিন্তু এটা হচ্ছে। এই যে এই বাক্যের প্রথম যে শব্দ দুটো রয়েছে সোনার হাতে, এই শব্দ দুটোকে যদি আমি বদলে দেই বা সোনার শব্দটাকে যদি বদলে দিয়ে আমি যদি লিখি ফর্সা হাতে বা কোমল হাতে, তাহলে কিন্তু এই বাক্যটার মধ্যে আর কোনো ধ্বনি মাধুর্য সৃষ্টি হবে না, কোনো ধ্বনি ঝংকার সৃষ্টি হবে না। ফলে এখানে কিন্তু কোনো রকম ভাবেই শব্দালঙ্কার সৃষ্টি হতে পারবে না। এখন প্রশ্ন হলো যে শব্দালঙ্কারের ক্ষেত্রে শব্দটা যেহেতু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে অর্থের কি কোনো ভূমিকা নেই? আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে শব্দালঙ্কারের ক্ষেত্রে অর্থের কোথায়, কিভাবে বা কতটুকু ভূমিকা রয়েছে সেটা আমরা একাধিক উদাহরণের সাহায্যে হোয়াইট বোর্ড ব্যবহার করে তোমাদেরকে বোঝাবো, আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমার ক্লাস করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তাহলে চলো এবার আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে প্রবেশ করি। বাংলায় শব্দ কথাটার দুটো অর্থ রয়েছে, একটা হচ্ছে ধ্বনি
আর একটা হচ্ছে অর্থবোধক বর্ণ সমষ্টি বা ধ্বনি সমষ্টি। ইংরেজিতে এই ধ্বনিটাকে আমরা যেটা বলি সাউন্ড, আর ইংরেজিতে এই অর্থবোধক বর্ণ বা ধ্বনি সমষ্টিকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড। তাহলে শব্দালঙ্কারের ক্ষেত্রে শব্দটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, এই অর্থে নাকি এই অর্থে? আমরা 4টা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বিশ্লেষণ করব। চলো আমরা 4টা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে দেখে নেই। প্রথম যে উদাহরণ আমরা দিচ্ছি সেটা দেখো, কোষিত কনক কান্তি কমনীয় কায়। এই উদাহরণে দেখো 5টি শব্দ আছে, আবার 5টি কধ্বনিও আছে, তাই না? 1টা 2টো 3টে 4টে 5টা শব্দ আছে, 5টা শব্দের মধ্যে 5টা কধ্বনি আছে। 5টি পৃথক শব্দ, কিন্তু কধ্বনি 5বার একটাই ক আছে। ছত্রটি উচ্চারণ করলে কধ্বনিটি পরপর 5বার কানে মৃদুভাবে কিন্তু আঘাত দেবে। একই ধ্বনি বারবার আবৃত্ত হয়ে একটা মাধুর্য সৃষ্টি করছে, ফলে তৈরি হচ্ছে অলঙ্কার, যাকে আমরা বলবো শব্দালঙ্কার। পৃথক পৃথক শব্দ এখানে কোনো অলঙ্কার তৈরি করছে না, শুধুমাত্র এই কটাই কিন্তু বারবার ধ্বনিত হয়ে অলঙ্কার তৈরি করছে, তাই কিন্তু শব্দালঙ্কার তৈরি হচ্ছে। আর এই যে গোটা শব্দটা কোনো রকমভাবেই কিন্তু অলঙ্কার তৈরি করছে না। অর্থাৎ এই উদাহরণটা থেকে আমরা যেটা বুঝলাম, অলঙ্কার তৈরি করে যে শব্দ তা ওয়ার্ড, বা যেটাকে আমরা অর্থবোধক ধ্বনি সমষ্টি, সেটা নয়। মানে এখানে অর্থবোধক শুধু কটা অর্থ ধ্বনি সমষ্টি নয়, এই গোটাটা মিলে অর্থ ধ্বনি সমষ্টি, তাই এইটা হচ্ছে নয়। কি নয়? মানে অলঙ্কার সৃষ্টি করার ক্ষমতাটার মধ্যে নেই। ঠিক আছে? অর্থাৎ শব্দালঙ্কারের শব্দ হচ্ছে ধ্বনি, মানে এই ধ্বনিটা হচ্ছে শব্দালঙ্কারের শব্দ, এই ধ্বনিটা হচ্ছে শব্দালঙ্কারের শব্দ। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এ বিষয়ে একটা তর্ক কিন্তু আছে। আর একটা উদাহরণ আমরা ব্যাপারটা দেই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই উদাহরণটাতে দেখো যে 8 পনে কিনিয়াছি আতসের চিনি, অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি। অর্থাৎ প্রথম লাইনে চিনি রয়েছে, দ্বিতীয় লাইনেও কিন্তু চিনি রয়েছে। 2 ছত্রে যে চিনি রয়েছে, এই চিনি দুটি কিন্তু একটা অলঙ্কার সৃষ্টি করে, ধ্বনিঝঙ্কার সৃষ্টি করছে, এবং এটা কিন্তু শব্দালঙ্কার হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে, প্রথম চিনি এটার অর্থ হচ্ছে মিষ্টি দ্রব্য বা এক ধরনের মিষ্টি। ঠিক আছে? আর দ্বিতীয় চিনির অর্থ কিন্তু হচ্ছে জানি বা বুঝি। ঠিক আছে? জানি বা বুঝি। ঠিক আছে? অর্থাৎ এই যে দুটো শব্দ কিন্তু একটা পৃথক পৃথক অর্থ নিয়ে ব্যবহৃত হচ্ছে, এবং চিনি এই দুটো শব্দের অর্থ আলাদা আলাদা। এটা হওয়ার জন্যই এই কানে কিন্তু আমাদের একটা মধুর লাগছে এবং কানকে তৃপ্ত করছে। কিন্তু এই চিনি শব্দটি যদি একই অর্থে দুবার ব্যবহৃত হতো, তাহলে অতটা কিন্তু মাধুর্য লাগতো না। যেমন তুমি একটা লাইন বলো যে তোমাকে তো চিনি চিনি বলে মনে হচ্ছে, এই যে দুবার যখন চিনি চিনি বলে মনে হচ্ছে, তখন কিন্তু কানে অতটা কিন্তু আমাদের ভালো লাগছে না। ঠিক আছে? অর্থ কিন্তু দুবারই একই থাকছে। আবার তুমি যদি বলো ছেলেটা চিনি চিনি করে চেঁচায়, শুধু বেশি খেতে পারে না, এই যে চিনি চিনি বলে চেঁচায় শুধু, এখানে চিনি বলতে মিষ্টি দ্রব্য দুবার ব্যবহৃত হলো, কিন্তু তেমন ধ্বনিঝঙ্কার কিন্তু তৈরি হলো না। অথচ এই বাক্যে এখানে যে চিনি আর এখানে যে চিনি, এই যে শব্দ দুটো ব্যবহার হলো, এখানে কিন্তু অর্থ আলাদা হওয়ার জন্য একটা আলাদা রকমের ধ্বনিঝঙ্কার কিন্তু তৈরি হলো। ঠিক আছে? এইখানে কিন্তু আবার এই শব্দটা আসলে কিন্তু এইটার শব্দ। ঠিক আছে? অর্থবোধক ধ্বনি বা বর্ণ সমষ্টি। তার মানে শব্দ যে আমরা দুটোভাবে ব্যবহৃত হচ্ছে, একটা ধ্বনি হিসেবে, একটা অর্থবোধক বা বর্ণ বা ধ্বনি সমষ্টি হিসেবে, অর্থাৎ একটা সাউন্ড হিসেবে, একটা ওয়ার্ড হিসেবে। এই প্রথম উদাহরণে এইখানে কিন্তু সাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থবোধক বর্ণ বা ধ্বনি সমষ্টি হিসেবে নয়।
আর দ্বিতীয় উদাহরণে কিন্তু আমাদের চিনি শব্দটা কিন্তু মানে অর্থবোধক বর্ণ বা ধ্বনি সমষ্টি হিসেবে ব্যবহৃত হলো, সাউন্ড হিসেবে নয়। অর্থাৎ এটা হলো ওয়ার্ড, ঠিক আছে, আর এটা কিন্তু হলো সাউন্ড। এই দুটোভাবে আলাদা আলাদাভাবে ব্যবহৃত হলো, কিন্তু দুটো ক্ষেত্রেই যে শব্দ অলঙ্কার, এটা যে শব্দালঙ্কার তা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ এখানে যে শব্দ দিয়েই কিন্তু তাদের ধ্বনি ঝঙ্কার সৃষ্টি হচ্ছে। এবার আমরা আরও একটু বেশি করে পরিষ্কার হয়ে নেই, মানে এই যে তর্ক বিতর্কের ব্যাপারটা যে চলছে এটাকে আরও একটু ক্লিয়ার হয়ে নেব আমরা তৃতীয় নাম্বার উদাহরণটার মধ্যে দিয়ে। চলো আমরা তৃতীয় নাম্বার উদাহরণটা দেখে নেই। তৃতীয় নাম্বার উদাহরণটা দেখো, পূজা শেষে কুমারী বললে, ঠাকুর আমাকে মনের মতো একটি বর দাও। এই যে বর শব্দটার নিচে কিন্তু দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। এই বাক্যটার মধ্যে দেখো বর শব্দটা একবার মাত্র কিন্তু উচ্চারিত হলো। এই একবার মাত্র উচ্চারিত হওয়াতে চমকাবার কিছু থাকতো না যদি না বর শব্দটা সাধারণভাবে একটি অর্থই বোঝাতো। কিন্তু আমরা যারা শ্রোতা, বিদগ্ধ শ্রোতা, তোমরা যারা বিদগ্ধ শ্রোতা, তারা জানো বর শব্দটার এখানে দুটি অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। একটা অর্থ হচ্ছে আশীর্বাদ, আর আরেকটা অর্থ হচ্ছে স্বামী, ঠিক আছে। কুমারী মেয়েটি ঠাকুরের কাছে আশীর্বাদও চাইতে পারে, আবার মনের মতো স্বামীও চাইতে পারে। বর শব্দটা এখানে দুটি অর্থের ইঙ্গিত নিয়ে শ্রোতার কানে কিন্তু বেজে উঠেছে, তাই এই উচ্চারণে তৈরি হয়েছে একটা চমক এবং একটা মাধুর্য। চমক সহ এই মাধুর্যটাই কিন্তু শব্দালঙ্কার। এই অলঙ্কারের কেন্দ্রে কিন্তু রয়েছে এই বর শব্দটা। এই শব্দটা একবার মাত্র ব্যবহৃত হয়েছে, একবার মাত্র উচ্চারিত হয়েছে, কিন্তু দুটি অর্থকে ইঙ্গিত করেছে। ফলে এই উচ্চারণের মধ্যে দিয়ে এখানে যে অলঙ্কারটা সৃষ্টি হলো তা শব্দালঙ্কার হলো, এবং এই শব্দটা এখানে কিন্তু ওয়ার্ড, ওই ওয়ার্ড WORD ওয়ার্ড। এই আগের দ্বিতীয় উদাহরণে যেমন ওয়ার্ড হলো, এখানে ওয়ার্ড। এটা কিন্তু সাউন্ড নয়, এটাকে কিন্তু সাউন্ড বলা যাবে না, এটা কিন্তু সাউন্ড বলা যাবে না, এটা ওয়ার্ড। তাহলে কি আমরা ধরে নেব যে শব্দালঙ্কারের শব্দ ধ্বনি হতে পারে, অর্থবোধক ধ্বনি সমষ্টি হতে পারে? মানে এই যে শব্দটার যে আমরা দুটো মানে ধরলাম, আমরা এই যে ধ্বনি এবং অর্থ ধ্বনি সমষ্টি, আমরা তিনটা উদাহরণের মধ্যে পেলাম, ধ্বনিও হচ্ছে আবার অর্থ ধ্বনি সমষ্টি হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব যে শব্দালঙ্কারের এই শব্দটা ধ্বনিও হবে, আবার অর্থবোধক ধ্বনি সমষ্টিও হবে? ধরি নেওয়াই যায়, কারণ উপরের এই যে তিনটা উদাহরণ আমরা দেখলাম, এই তিনটা উদাহরণ কিন্তু সেই কথাটাই কিন্তু বলছে। কিন্তু এই দ্বিতীয় আর তৃতীয় উদাহরণে কিন্তু একটা অন্য কথাও বলা আছে, এবং সেই কথাটাই কিন্তু চূড়ান্ত কথা। কি কথা? ধ্বনি আর শব্দের এই যে দ্বন্দ্ব, এর সঙ্গে যুক্ত আছে আরও একটা নতুন কথা, সেটা হচ্ছে অর্থের ভূমিকা। সেটা কি? সেটা হচ্ছে অর্থের ভূমিকা। অর্থের ভূমিকা। এইখানে দেখো একটা শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু দুরকম অর্থ, আবার এখানে দুবার ব্যবহৃত হয়েছে কিন্তু আবার দুরকম অর্থ। ব্যবহৃত হয়েছে দুবার, এখানে একবার, এখানে দুবার, দুরকম অর্থে। এখানে একবার ব্যবহৃত হয়ে দুরকম অর্থ, এখানে দুবার ব্যবহৃত হয়ে আলাদাভাবে দুরকম অর্থ। অর্থাৎ অর্থের কিন্তু একটা ভূমিকা কিন্তু আছে। শব্দ যখন ওয়ার্ড, অর্থবোধক ধ্বনি সমষ্টি, তখন শব্দের ধ্বনিও আছে, অর্থও আছে। এই যে মানে বর শব্দটা, এই বরের মধ্যে ধ্বনি সিঙ্গিল ব আছে, র আছে, হ্যাঁ, চিনি চ আছে, ন আছে, অর্থাৎ ধ্বনিও থাকছে, আবার সম্পূর্ণভাবে সেটা কিন্তু অর্থ এটাও কিন্তু থাকছে, ঠিক আছে। দ্বিতীয় আর তৃতীয় উদাহরণে সেই চিনি আর বর যখন শব্দালঙ্কার সৃষ্টি করবে, তখন কিন্তু এই শব্দ দুটির মধ্যে ধ্বনি আর অর্থই কিন্তু অলঙ্কার সৃষ্টির কাজ করেছে। শুধু যে ধ্বনিটাই কাজ করেছে তা কিন্তু নয়, ধ্বনিও যেমন কাজ করেছে আবার অর্থও কাজ করেছে। মানে অর্থ বাদ দিয়ে শুধু ধ্বনি হিসেবে কাজ যে করেনি সেটা কিন্তু আমরা এখানে কিন্তু বুঝিয়ে দিলাম। চিনি শব্দটা দুবার ব্যবহার করে উদাহরণ দিয়ে আমরা কিন্তু বুঝিয়ে দিলাম। অর্থাৎ কাজ কিন্তু দুটোই করেছে, ধ্বনিও করেছে, অর্থও করেছে। এই অর্থের চমকেই হয়েছে কিন্তু এদের অলঙ্কার। তবু এরা অর্থালঙ্কার নয়, এদেরকে কিন্তু আমরা অর্থালঙ্কার বলতে পারি না। তোমাদের মনে কিন্তু এই প্রশ্নটা এতক্ষণ ধরে বারবার মানে উত্থাপন হচ্ছিল মনের ভেতরে যে আচ্ছা এদেরকে থেকে কি অর্থালঙ্কার বলবো? না, এদেরকে আমরা কিন্তু অর্থালঙ্কার বলতে
পারি না, এটা কিন্তু শব্দালঙ্কারই। কারণ উচ্চারিত ধ্বনি সমষ্টি বা ধ্বনিগুচ্ছই শ্রোতার কানে মাধুর্য সঞ্চার করেছে এবং অলঙ্কার তৈরি করেছে, ঠিক আছে। আর সে অলঙ্কার সৃষ্টিতে কেবল সহায়তা করেছে ধ্বনিগুচ্ছে দুটি অর্থ। এই যে ধ্বনিগুলো, এগুলোই কানে বেজেছে, কানে ধ্বনিমাধুর্য সৃষ্টি করেছে, অর্থ কিন্তু কাজ করেনি। অর্থ শুধুমাত্র সহায়তা করেছে, সাহায্য করেছে। অতএব আমরা যেটা বলতে পারি যে চিনি আর বর এর যে অলঙ্কার নির্মাণে ধ্বনি মাধুর্য দেয় আর অর্থ দিয়েছিল চমক, ঠিক আছে। ধ্বনি মাধুর্যই তো শব্দালঙ্কার, অর্থ তার সহায়ক মাত্র। এই তথ্যটা কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ আমাদের কিন্তু তোমার শুদ্ধ অশুদ্ধ হিসাবে আসে। তো তোমরা যদি খাতা কলম নিয়ে থাকো তো এই শব্দ মানে এটা লিখে রাখো, ঠিক আছে। যে অর্থ হচ্ছে সহায়তা করে শব্দালঙ্কারের ক্ষেত্রে। ধ্বনি এখানে মুখ্য ভূমিকা, অর্থ কিন্তু গৌণ হলেও কিন্তু ভূমিকা রয়েছে, ঠিক আছে। আর প্রথম যে উদাহরণটা আমি দিয়েছি সেই উদাহরণে কিন্তু অলঙ্কার নির্মাণে একমাত্র ধ্বনিই কিন্তু ভূমিকা পালন করেছে। এই যে উপরের তিনটা উদাহরণ আমরা যে আলোচনা করলাম, এর থেকে যে সত্যটা বেরিয়ে এলো সেটা কি সেটা আমরা একটা পয়েন্ট করে করে লিখে নেই এবং বুঝে নেই। প্রথম যেটি পাচ্ছি আমরা সেটি হলো শব্দালঙ্কার মূলত ধ্বনি নির্ভর, কোনো কোনো ক্ষেত্রে তাকে অর্থের সহায়তা নিতে হয়। এই তিনটা উদাহরণের সাহায্যে কিন্তু আমরা এটা বুঝলাম। আর একটা কি বুঝলাম, এ ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একটি বর্ণ বা বর্ণগুচ্ছের উচ্চারণ থেকেও আসতে পারে, শব্দের উচ্চারণ থেকেও আসতে পারে। মানে প্রথম উদাহরণটাতে যেমন একটা বর্ণ থেকে আসলো, আর দ্বিতীয় আর তৃতীয় উদাহরণে যেমন শব্দ থেকে আসলো, ঠিক আছে। অর্থাৎ শব্দালঙ্কারের যে শব্দ সেটা কখনো কখনো বর্ণধ্বনি, যেমন প্রথম উদাহরণটাতে আমরা দেখলাম, কখনো কখনো শব্দধ্বনি, যেমন 2 নম্বর আর 3 নম্বর উদাহরণে আমরা দেখলাম, কখনো কখনো বাক্যধ্বনি। এটা বাক্যধ্বনিও হতে পারে শব্দালঙ্কার, কিন্তু এটা কিন্তু আমরা এখনো দেখিনি। চলো আমরা আর চতুর্থ নাম্বার উদাহরণের সাহায্যে এইটাকে বুঝে নেই, ঠিক আছে। চতুর্থ নম্বর উদাহরণ হচ্ছে রজনীগন্ধা বাস বিলালো, সজনী সন্ধ্যা আসবিনালো। এই যে লাইন দুটো, এই লাইন দুটোর মধ্যে দেখো এইখানে রয়েছে অজনী, এখানে রয়েছে অজনী, এখানে রয়েছে অন্ধা, এখানে রয়েছে আসবি, ঠিক আছে। আর এখানে শেষের দিকে রয়েছে আলো। এই যে এই রজনীতে অজনী, গন্ধাতে অন্ধা, বাস বি থেকে আসবি, আর লালো থেকে আলো, এখানেও কিন্তু আছে। সজনীর মধ্যে অজনী আছে, সন্ধ্যার মধ্যে অন্ধা আছে, আসবি, এই যে আসবির সঙ্গে আসবি মিলে গেছে, আবার নালোর মধ্যেও কিন্তু আলো কিন্তু আছে। অর্থাৎ দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মানে প্রথম লাইনে যে ধ্বনিগুলোকে আমরা পাচ্ছি বাক্যের মধ্যে, প্রথম বাক্যের মধ্যে, দ্বিতীয় বাক্যের মধ্যেও সেই ধ্বনিগুলোকে পাচ্ছি। এইখানে যে ধ্বনি ঝঙ্কারটা ঘটছে সেটা কিন্তু বাক্য ধ্বনির ঝঙ্কার কিন্তু এখানে ঘটছে, ঠিক আছে। আচ্ছা, সুতরাং শব্দালঙ্কার যে শব্দ সেটা মূলত ধ্বনি, সেটা বর্ণধ্বনি হোক, শব্দধ্বনি হোক আর বাক্যধ্বনি হোক, যাই হোক না কেন সেটা মূলত ধ্বনি। তবে শব্দালঙ্কার ধ্বনিরই অলঙ্কার। কবিতায় একটি স্তবকের উচ্চারণ থেকে তার অন্তর্গত বর্ণশব্দ বা বাক্যধ্বনি যদি প্রয়োগ বা সমাবেশের কৌশলে মধুর শোনায় এবং সেই মাধুর্য যদি শ্রোতার কানে তৃপ্তায়ক ঠেকে, তাহলে সেই ধ্বনি মাধুর্যই হবে শব্দালঙ্কার। তাহলে শব্দালঙ্কারের যে বিস্তারিত আলোচনা সেইটা তোমরা বুঝতে পারলে। এইবার শব্দালঙ্কারের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত পদাভাস, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে
আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার ক্লাস করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো এবং নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এবং ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখো, সেখানে প্রচুর ব্যতিক্রমধর্মী কিন্তু আলোচনার লিঙ্ক রয়েছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক রয়েছে। তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, টেলিগ্রামেও ফলো করতে পারো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসছি পরের ক্লাস নিয়ে কিছুদিন বাদেই।